নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বিশাল একটা বড় খবর পাওয়া যাচ্ছে, বিশাল বড় একটা খবর লিক হয়ে গেছে। আর সেই খবরটা লিক হওয়ার পর যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে আইপ্যাকের মামলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইডির মামলা, সেই মামলায় কি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে পারবেন? এই মামলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য কি সুপ্রিম কোর্টে তিনি প্রমাণ করতে পারবেন? কেননা এরই মধ্যে যে খবর, ভয়ঙ্কর খবর বেরিয়ে আসছে, সেটা হচ্ছে আইপ্যাককে নিয়ে। বন্ধুরা, আপনারা জানেন যে যেদিন প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড করেছিল, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির হয়েছিলেন এবং মোবাইল ফোন, সবুজ ফাইল, ল্যাপটপ নিয়ে বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে এসে সদর্পে মিডিয়ার ক্যামেরার সামনে দাবি করেছিলেন, মানে রীতিমতো সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন যে তিনি নাকি তৃণমূলের যেসব ডেটা, তৃণমূল পার্টির যেসব ডেটা, ভোটের যেসব রণকৌশল, সেই সবকে বাঁচিয়ে এনেছেন। কিন্তু দিন যত গড়াচ্ছে, ব্যাপার তো অন্য দাঁড়াচ্ছে। এখন তো কেঁচো খুঁড়তে খুঁড়তে রীতিমতো কেউটে বেরিয়ে আসছে। আর সেই কেউটেটা কি? কেউটে যেটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে যে এই যে প্রতীক জৈনের সংস্থা আইপ্যাক, সেই আইপ্যাকের টাকা লেনদেন, এই টাকা লেনদেন নিয়েই একটা নতুন তথ্য মিডিয়ায় প্রকাশ পেয়েছে। আর সেই তথ্যটা কি? তথ্যটা হচ্ছে যে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি অর্থাৎ আইপ্যাক, তারা একটা বিরাট পরিমাণের টাকা ঋণ নিয়েছে। আর সেই ঋণের পরিমাণ হচ্ছে 13.5 কোটি টাকা, যেটা বিভিন্ন মিডিয়া সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে 2021 সালে নাকি তারা এই টাকাটা ঋণ নিয়েছে, ধার নিয়েছে। কার কাছ থেকে ধার নিয়েছে? হরিয়ানার রোহতকের একটি কোম্পানির কাছ থেকে এই টাকা ধার নিয়েছে। কিন্তু কথা হচ্ছে, এটাই কি খবর? না বন্ধুরা, খবর এটা নয়। খবর হচ্ছে যে যে সংস্থার কাছ থেকে এই আইপ্যাক 13 কোটি টাকা ধার নিয়েছে, ঋণ নিয়েছে, সেই সংস্থাই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই সংস্থারই নাকি অস্তিত্ব নেই, এমনটাই কিন্তু খবর ফাঁস হয়ে গেছে। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে যে সংস্থাই নেই, যে সংস্থার কোনো অস্তিত্ব নেই, হরিয়ানার রোহতকের সেই সংস্থার কাছ থেকে তৃণমূলের পরামর্শদাতা কোম্পানি প্রতীক জৈনের আইপ্যাক 13 কোটি টাকা ঋণ নিল কিভাবে? 13 কোটি টাকা এলো কিভাবে? এখন এইসব বিষয় নিয়ে প্রতীক জৈনের সঙ্গে বিভিন্ন মিডিয়ার তরফে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, তার কাছে জানতে চাওয়ার চেষ্টা হয়েছিল যে ব্যাপারটা কি। কিন্তু যেটা বিভিন্ন মিডিয়াই জানাচ্ছে যে প্রতীক জৈন কোনো জবাবই দেননি, কোনো ফোনই তোলেননি। কিন্তু মিডিয়াও নাছোড়বান্দা। প্রতীক জৈন যখন ফোন তোলেননি, তখন আইপ্যাকের বিভিন্ন দফতরের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও মিডিয়ার তরফে ফোন করা হয়েছিল, কিন্তু কেউই এই ব্যাপারে কোনো কথা বলেননি। সবাই কিন্তু নীরব হয়ে রয়েছেন। আর ঠিক এখানেই দালমে কুচ কালা হে বলে মনে করছে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেজিস্টার অফ কোম্পানির ফাইলিং থেকে যে তথ্য উঠে এসেছে, সেই তথ্যে যেটা জানা যাচ্ছে, 2021 সালের 17 ডিসেম্বরের নথিতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উপদেষ্টা সংস্থা আইপ্যাক কি জানিয়েছিল যে রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি থেকে, সংস্থা থেকে তারা বন্ধকহীন, মানে কোনো মর্গেজ লাগবে না, এইরকম শর্তে ঋণ নিয়েছিল। কত ঋণ নিয়েছিল? 13.5 কোটি টাকার কাছাকাছি। কিন্তু রেজিস্টার অফ কোম্পানির নথিতে পরে যেটা জানা যাচ্ছে যে সেই সংস্থার তো অস্তিত্বই নেই। তাহলে শুধু তাই নয়, ওই সংস্থার যে ঠিকানা, সেই ঠিকানাতেও গিয়ে যেটা দেখা গেছে, যেটা জানতে পারা গেছে যে কোম্পানির হদিশই নেই। তাহলে কি করে এই ঘটনা ঘটলো? কি করে আইপ্যাক ঋণটা নিল? আসলে বন্ধুরা, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে রেজিস্টার অফ কোম্পানির নথিতে যেটা দেখা যাচ্ছে যে আইপ্যাক যে সংস্থার থেকে ঋণ পেয়েছে বলে দাবি করছিল, তার কাছাকাছি নামের একটি কোম্পানি ছিল। আর সেই কোম্পানিটা কবে ছিল? 2013 সালের অক্টোবরে রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা তৈরি হয়েছিল বটে, কিন্তু 2018 সালের 8ই আগস্ট সেই সংস্থার নাম বাদ পড়ে যায়। অর্থাৎ ঋণের বিষয়টি আইপ্যাক দেখানোর 3 বছর আগেই তালিকা থেকে ওই সংস্থার নাম বাদ পড়ে গিয়েছিল। কিন্তু তারপরেও খেলা তো চলেছে। আর সেই খেলাতে কি ঘটেছে? যেটা ঘটেছে যে এর মধ্যে নাকি আইপ্যাক আবার 1 কোটি টাকা ঋণ ফিরিয়েও দিয়েছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে 2025 সালের 27 জুন আরও একটি ডিক্লারেশনে আইপ্যাক নাকি জানিয়েছে যে 2024 থেকে 25-এর যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে তারা নাকি ঋণের 1 কোটি টাকা মিটিয়ে দিয়েছে। কিন্তু কথা যেটা হচ্ছে যে সংস্থা 2018 সালের 8ই আগস্টে উঠে গেছে, তাকে এই আইপ্যাক ঋণ মেটালো কি করে ঋণ মেটালো? আর যদি সত্যি সত্যি আইপ্যাক টাকা মিটিয়ে থাকে, তাহলে কাকে সেই টাকা মেটানো হয়েছে, কাকে সেই টাকা দেওয়া হয়েছে? এই প্রশ্নটাই কিন্তু এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে, তদন্তকারীদের মনে ঘুরপাক খাচ্ছে যে আইপ্যাক 13.5 কোটি টাকার ঋণ কোথা থেকেই বা পেল, আর কাকেই বা টাকা ফিরিয়ে দিল। ফলে স্বাভাবিকভাবেই যেটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সবুজ ফাইলটা ইডির কাছ থেকে কেড়ে নিয়েছিলেন, সেই ফাইলে এই টাকার হিসেব ছিল না তো? প্রশ্ন যেটা উঠছে যে তাহলে কি এই যে আইপ্যাকের টাকা, সেই টাকার পেছনে অন্য কোনো খেলা আছে? তৃণমূলের কি কোনো খেলা আছে? এই প্রশ্নটাই কিন্তু এখন উঠছে। আর এই তথ্যগুলো যত বেরোচ্ছে, ততই কিন্তু এই ইডি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কেস সুপ্রিম কোর্টে, যেটা কিনা 3 ফেব্রুয়ারি ফের শুনানি হবে, সেই কেস কিন্তু জটিল কেস হয়ে দাঁড়াচ্ছে। এবং এই কেসটা কতটা জটিল সেটা বন্ধুরা আপনাদের আগেই বলেছি যে ইডির যিনি ডিরেক্টর, তিনি যে 3 দিনের সফরে কলকাতায় এসছেন, তাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। ইডি সূত্রে যেটা খবর যে ইডির ডিরেক্টর রাহুল নবীন কিন্তু এরই মধ্যে কলকাতা পৌঁছে সিজিও কমপ্লেক্সে মিটিংয়ের পর মিটিং শুরু করে দিয়েছেন। রাজ্যের যারা ইডির তদন্তকারী আধিকারিক, যারা কিনা সেই প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন, আইপ্যাকের অফিসে তল্লাশি চালিয়েছিলেন, সেই সব অফিসারদের সঙ্গে দফায় দফায় এই ইডির ডিরেক্টর রাহুল নবীনের মিটিং হচ্ছে। আর সেই মিটিংয়ে কি হচ্ছে কেউ জানে না, কিন্তু এটা তো বোঝা যায় যে কি নিয়ে মিটিং চলছে, কেন ইডির ডিরেক্টর এই মুহূর্তে কলকাতায় 3 দিনের সফরে এসছেন। ফলে এই জায়গা থেকেই যে আশঙ্কাটা রাজনৈতিক বিশ্লেষকরা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি তাহলে আরও ভয়ঙ্কর সময় আসতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কি চাপ আরও বাড়তে চলেছে? কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তো আগ বাড়িয়ে খেলা খেলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো আগ বাড়িয়ে ইডির তল্লাশিতে বাধা দিয়েছেন, আর তল্লাশিতে বাধা দিয়ে তো তিনি ফাঁদে পড়ে গেছেন। ফাঁদটা কার ছিল, ইডির, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের গর্তে পড়েছেন? যে গর্তটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নিজেই খুঁড়েছিলেন, আর সেই গর্তের সঙ্গে আইপ্যাকেরই বা কী সম্পর্ক? বন্ধুরা, প্রশ্নটা কিন্তু উঠছে, প্রশ্নটা যতই উঠছে ততই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কেস জটিল হচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।